সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। হাসিনার গুম খুনের রাষ্ট্রে বিরোধী মত দমনে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তার পোষ্য বাহিনীর নির্মম নিপীড়নে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন হয়ে পড়ে বিভীষিকাময়। তেমনি দুজন ছাত্রনেতা আমাদের আজকের অতিথি। এর মধ্যে হাবিবুর রহমান হাবিব, যিনি 2010 সাল থেকে 4 বার কারাবরণ করেন। তার বিরুদ্ধে ছিল 36টি মামলা। সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছাত্রলীগ পুলিশের যৌথ হামলার মুখে পড়েন এই ছাত্রনেতা। অনুষ্ঠানে তার মুখেই শুনব নিপীড়নের দিনগুলোর স্মৃতি। হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমাম আল নাসের মিশুক। কেবল বিরোধী রাজনীতি করবার কারণে যিনি অসংখ্যবার হামলা মামলার শিকার হয়েছেন, তার মুখ থেকেও শুনব নিপীড়নের ঘটনাগুলো। মিশুক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হাবিব ও মিশুকের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোহাম্মদ হাবিবুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওজান গ্রামে। তার বাবার নাম শাহেদ আলী মাস্টার ও মায়ের নাম ফিরোজা বেগম। 6 বোন 3 ভাইয়ের মধ্যে সবার ছোট হাবিব। স্থানীয় স্কুল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাশের পর 2008-2009 সেশনে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা কলেজে। পারিবারিক সূত্রে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হাবিবুর রহমান হাবিব ঢাকা কলেজে পড়াকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী ফ্যাসিবাদী আমলের গোড়ার দিকে নিপীড়নের মুখে পড়েন হাবিব। 2010, 2015, 2017, 2018 সালে মোট 4 বার কারাবরণ করেন তিনি। তার বিরুদ্ধে 36টি মিথ্যা মামলা দায়ের করা হয়। সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও তিনি হাসিনার গুন্ডা বাহিনীর হাতে নির্মমভাবে আহত হন। ইমাম আল নাসের মিশুক ময়মনসিংহ সদর উপজেলার কেওয়াটখালী পাওয়ার হাউস এলাকার মোহাম্মদ আব্দুল বারী ও ফৌজিয়া বেগমের সন্তান। স্থানীয় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে 2013-2014 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তুখোড় মেধাবী মিশুক ছোটবেলা থেকেই ছিলেন ছাত্রদলের রাজনীতির প্রতি অনুরক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পদ পদবিতে। গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারিতে থাকায় মিশুক আওয়ামী নির্যাতনের শিকার হন বহুবার। শত নিপীড়ন, নির্যাতন আর প্রতিকূলতা পেরিয়ে এখনও সমান তালে কাজ করে চলেছেন জাতীয়তাবাদী রাজনীতির এই অগ্রসৈনিক। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই নির্মম স্মৃতির কথা। শুরুতেই যাচ্ছি হাবিব, আপনার কাছ থেকে। আসলে কোন জায়গা থেকে শুরু করবেন? গত 17 বছরের দুঃশাসন, সেই 2009 সালের শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরপরই বিরোধী মতের উপরে দমন পীড়ন শুরু হয়। আপনি কেন রসায়নে পড়েন? নিশ্চয়ই তখন তরুণ শিক্ষার্থী, একেবারে কৈশোর পেরিয়ে যৌবনের প্রথমে। আপনি কেন এত রসায়নে পড়তে হলো এবং সেই নিপীড়নগুলো কেমন ছিল? যখন আমি ঢাকা কলেজ ভর্তি হই 8-9 সেশনে, তখন এসে আমরা ফার্স্ট ইয়ারে আমরা যখন তরুণ একদম মাত্র এসব ক্লাস শুরু করব, তখনই আমরা বিরোধী মতের একটা তকমা আমাদের মধ্যে লেগে যায়। যেহেতু আমরা আগে বিএনপি পরিবারে ছিলাম, সেহেতু এখানে এসে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা কারা বিএনপি করে বা এখানে কারা ছাত্রদল করে তাদের সাথে আমি যোগাযোগ মেনটেন করার চেষ্টা করি। তো সেই সময়কার ঢাকা কলেজে সভাপতি আমাদের মালিক নির্বাহী কমিটি ছিলেন। ওনাদের মাধ্যমে আমরা যখন মোহন মিঠু ভাইয়ের রাজনীতিটা শুরু করি, তাদের সাথে আমরা যোগাযোগ মেনটেন করে তখনই আমরা ক্লাস করতে গেলে বা আমরা যখন মিছিল মিটিংয়ে যেতাম, তখনই দেখেছে আমাদের ক্লাসরুমে আমাদের বন্ধুরা প্রথমে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের সামনে প্রথমেই তাদের মুখে কটাক্ষ শুনতে হইতো যে ছাত্রদল আসছে বা এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা যখন 8-9 সেশনের রাজনীতি শুরু করি, তখন আন্দোলনের শুরুর দিকেই 10 সালে আমি কারাবরণ করি। আমাদের ওই সময়কে আমার সাথে ছিলেন আমাদের মসজিদুজ্জ্বলের মাহাতাব ভাই,
পল্টন থানায় আমি ওই সময় কারাবরণ করি। তারপরে ধীরে ধীরে আমাদের আন্দোলন যখন আরও ত্বরান্বিত হতে থাকে, 15 সালের আন্দোলন আপনি জানেন কি ভয়াবহ দিনগুলো আমাদের ওই সময় গেছে আমাদের উপর দিয়ে। আসলে একসাথে আমরা 2-3 জন ছাত্রনেতা একসাথে আমরা চলাফেরা করা বা আড্ডা দেওয়া, এটা কোনো কিছু আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওই সময়কার পরিস্থিতি সম্বন্ধে সাধারণ মানুষ, ঢাকাবাসী যেটা দেখেছে, খুবই থমথমে একটা পরিস্থিতি। আমি ওই সময় ঢাকা কলেজ ছাত্র দলের সম্পাদক দায়িত্ব পালন করি। তো সেই সময় আমাদের আন্দোলন সফল করার জন্য আমাদের দায়িত্ব ছিল। ঢাকাতে যে পরিস্থিতি ছিল সেখানে আমাদেরকে নর্মালি আমরা মুভ করতে পারতাম না, সেখানে আমাদের মিছিল করা অনেক বড় ধরনের রিস্ক ছিল, একটা কল্পনার মধ্যে আনাও আমাদের জন্য কঠিন ছিল। তারপরে আমাদেরকে দায়িত্ব থাকার কারণে বারবারই আমাদেরকে প্রেশারাইজ করা হয়েছে যে না, আমাদেরকে মাঠে থাকতে হবে। আমাদের নিজেদের একটা তাগিদ ছিল যে আমরা এই শেখ হাসিনার যদি, এই পতিত শেখ হাসিনা যদি বিতাড়িত করতে না পারি, আমরা যদি এই রোশানল থেকে বাঁচতে চাই, আমাদেরকে এই পরিস্থিতি ট্যাকেল করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের উদ্যোগে আমরা মাঠে নামি। যেদিন আমার 15 সালে যেদিন আমি অ্যারেস্ট হই, খুব অল্প সংখ্যক ছিলাম, সবাই একত্রিত হওয়ারও সুযোগ ছিল না। পাটা সিগন্যাল মোড় থেকে সায়েন্স ল্যাব মোড়, এই জায়গাটা আমরা মিছিল করব, আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে চেষ্টা করতেছিলাম কখন একটু ফাঁকা পাওয়া যাবে। সেই সময়টা আমরা যখন মিছিল শুরু করলাম মামুন মিঠু ভাইয়ের নেতৃত্বে, তখন আমরা 100 গজ পার হইতে পারিনি। এর মধ্যেই চতুর্দিক থেকে টহল পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ সবাই মিলে আমাদেরকে মানে গ্রাউ করে ফেলে, অ্যাটাক করার চেষ্টা করে। তখন আমরা কম্পিউটার মার্কেটে এই গলিটা দিয়ে, যখন দেখলাম আমাদের পরিস্থিতি খারাপ, আমাদের উপর ফায়ার করা হচ্ছে, গলি দিয়ে আমরা মানে করার চেষ্টা করলাম, এক্সিট নেওয়ার চেষ্টা করলাম। তো কি নির্মম পরিহাস, এই গলির দিয়ে যখন এক্সিট করা, যখন ফায়ার করা শুরু করলো, আমরাও তখন বুঝতে পারলাম যে এই দৌড়ে আমরা আর এখান থেকে পার হতে পারবো না। সেই সময় আমরা চেষ্টা করলাম যে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। তো ওই বাড়িটাই যে ফজলুল তাপসের শ্বশুর বাড়ি, সেটা আমরা আর জানতাম না। তো প্রথমে আমি ঢুকে যাওয়ার পরে যারা সামনে ছিল, তারা যখন ফায়ারের শব্দ শুনে পরে তারাও যখন বুঝতে পারলো না আর সামনে আগানো যায় না, তখন মিঠু ভাই, আমাদের মিজান, এরাও পেছনে ব্যাক করে ওই বিল্ডিংয়ে ঢুকে গেল। তো একসাথে একটা বিল্ডিংয়ে আমরা 3-4 জন হয়ে যাওয়ার কারণে পুলিশ তখন এখানে ঢুকে গেল। আমরা এই বিল্ডিংয়ে উঠতে কোথাও অনেক বাসায় নক করার চেষ্টা করছি, কিন্তু কোথাও আমরা ওইভাবে আসলে সাড়া পাইনি। উঠতে আমরা ছাদে চলে গেলাম, ছাদেরও গেটটা লক করা। তখন কি করবো আমরা বুঝতে পারতেছিলাম। ওখানে কিছু বস্তা রাখা ছিল, ওখানে আমরা খুবই চেষ্টা করলাম, আড়াল হওয়ার চেষ্টা করলাম। তো আসলে ওখানে তো আড়াল হওয়ার আর কিছু না, আমরা বুঝিয়ে গেছি যে এখানে আমাদেরকে পুলিশের ধরে ফেলবে। তো আমরা ওখানে স্যালেন্ডার করার চেষ্টা করি। পুলিশ হয়তো আমাদেরকে ভয় পায় যে এখানে আমাদের কাছে কিছু আছে এই টাইপের। তো তারা কি করলো, আমাদেরকে ওখানে হাত তুলতে বললো, খুব বিশ্রী ভাষায় আর কি, গালাগালি করে। আমরা হাত তোলাম, উপরে হাত তুলে আমরা নেমে আসার চেষ্টা করলাম। যখন বুঝতে পারছে না আমরা নিরস্ত্র, আমাদের কাছে কিছু নেই, তখন তারা আমাদের উপরে একদম রাইফেলের বাট দিয়ে যেভাবে পারছে, মানে আপনি বিশ্বাস করবেন না, ওই পরিস্থিতিটা এখন বর্ণনা করতে গেলে আমার নিজেরই শরীর কেঁপে ওঠে যে ওখান থেকে বেঁচে ফিরবে আমরা চিন্তা করি নাই। ওই সময় আমি যখন বেরিয়ে আসি, আমি যে কনস্টেবল, আমাকে মনে আছে ইফতেখার, আমি ওকে খালি বলছিলাম যে ভাই, বাইরে যে পরিস্থিতি, তুমি অন্তত আমাকে থানায় নিয়ে যাও। আমরা থানায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো বাইরে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের যে এখানে আমাদেরকে মারতেছে, আমরা ওইটা আমাদেরকে গায়ে বাঁচতেছে না, যে আমরা বাঁচতে চাই। তো পুলিশে আমাদেরকে যখন নিয়ে যেতেছিল, এর মধ্যে আমাদেরকে চারদিক থেকে মারার চেষ্টা করলো। তো আমরা কোনো রকম যে পুলিশের গাড়িতে উঠার পরে যুবলীগ ছাত্রলীগ গাড়ি ঘেরাও করে রাখছে যে এখানে যাওয়া যাবে না। তো ইন দ্য মিন টাইম এর মধ্যে আবার ম্যাজিস্ট্রেটও চলে আসছে, যেহেতু ওই সময় পরিস্থিতি আপনি বুঝেন, 15 সালের পরিস্থিতি। ম্যাজিস্ট্রেট চলে আসছে, আমাদেরকে সাজা দিবে, যেহেতু সাজা দিলে ওই যে প্লেসে ঘটনা ঘটে সেখানে দিতে হয়। তো উনি এসে যখন দেখলো পরিস্থিতি আসলেই খারাপ, তখন উনি বলল যে না, এখানে কিছু করা যায়, থানায় নিয়ে যেতে হবে। এদেরকে প্রত্যেককে সতর্ক করে দিল, যারা গাড়িতে অ্যাটাক করবে তাদেরকে ফায়ার করবে। তখন যে তারা কিছুটা নিবৃত্ত হলো। তো সেখান থেকে আমরা চেষ্টা করলাম যে না, আমাদেরকে মেরে ফেললো, তোমরা গাড়িতে মেরে ফেলো, আমাদেরকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে। তা আমরা বলছি না, মেরে ফেললে গাড়িতে মেরে যাও, তাহলে অন্তত অ্যাটলিস্ট দেশের মানুষ জানবে যে আমরা কীভাবে মারা গেলাম। ওখান থেকে আমাদের থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে নিউ মার্কেট থানায় একটা রুম আছে, সেটা টর্চার রুম হিসেবেই বলা চলে। এটা হচ্ছে একটা রুমের মধ্যে 2টা এরকম বাঁধা। তো ওখানে আমাদেরকে মানে একজন করে নিয়ে গেল আর কি। প্রথম মিঠু ভাইকে নিয়ে গেল, আমাদের ছাত্রদলের ওই সময় ডায়াগোলিক সেক্রেটারি ছিল। তখন তার হাউমা চিৎকারে বুঝে গেলাম যে আমাদের অবস্থা, এটা আমাদের পরিণতি এটি হতে যাচ্ছে। তখন পালাক্রমে মিঠু ভাইয়ের পরে আমি সিনিয়র, সেক্ষেত্রে আমাকে নিয়ে গেল।
তো আমাদেরকে বেঁধে যখন মানে দুই দিক থেকে মানে আগে প্রথম হাতে লাগে ওয়ালের সাথে বেঁধে দিক থেকে যখন দুইজন আমাদেরকে পিটাতে থাকে, আসলে একটা মানুষকে যখন কয়েক মিনিট টর্চার করে তখন তার ওই বোধটা থাকে না। আমরা প্রথম চিরাচিকিৎসা করার পর তারপরে আর ওই বোধটা থাকে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি জানেন, তার ছাত্রদলের অভিভাবক, উনি কীভাবে আমাদেরকে প্যাট্রোনাইজ করতেছে, ছাত্রদলের প্রেসিডেন্ট রাজীব আকরাম কমিটিতে তারা আমাদেরকে এগুলো দিচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের মুখ থেকে বাইর করার চেষ্টা করতেছে বারবারই। তো আমরা আসলে যত চেষ্টা করুক, আমরা তো আমাদের জায়গা থেকে ছিলাম যে না, আমরা অন্যায় করিনি, আমরা প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। তখন তারা আমাদেরকে অনেক মারার পরে যখন দেখছে আমাদের অবস্থা খারাপ, আমাদের নিতম্ব একদম রক্তাক্ত করে ফেলছে, তখন আমরা সেন্সলেস হয়ে যাই। তখন আমাদেরকে নিয়ে যায় ডক্টরের কাছে, নিয়ে যায় আর কি, ডক্টর বলতে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আপনি হয়তো বুঝতে পারবেন, দুটো হাত যখন মানুষের পিছনে এইভাবে বাধা থাকে তখন কিন্তু নর্মালি পেশিগুলো থাকে। তো তার মধ্যে আমাদেরকে কয়েকটা ইঞ্জেকশন পুশ করা হলো, কিন্তু তখন প্রচণ্ড ব্যথা, এর মধ্যে আবার এরকম করা, তাতে আমাদের আরও বেশি প্রবলেম হচ্ছে। তা আমার অবস্থা দেখে মিঠু ভাই বললো না, আমি ইঞ্জেকশন নেব না, আমি মরে গেলেই মরে যাবো। যে আমাদেরকে অন্য কিছু পুশ করে, যে আমাদের যেহেতু বাপ্পিকে মারা হয়েছে, আমরা ধারণা করছি যে এইভাবে মারা হয়েছে, তো যাতে এই ঘটনাগুলো আমাদের ক্ষেত্রে না ঘটে, মিঠু ভাই হয়তো উনি সিনিয়র, উনি এটাই চিন্তা করছেন। তো আমরা ওখান থেকে আমাদেরকে যখন করে ট্রিটমেন্ট করে ওষুধ দিয়ে আমাদেরকে নিয়ে আসে, আবার থানায় নিয়ে আসে। থানায় এসে ওসি, আপনি তো জানেন ওই সময় ওসিরা আসলে দিনের বেলায় সাধারণত থানায় থাকে না, পার্ট টাইম এদের চাকরি, ব্যবসা আছে, আছে, বিভিন্ন বিষয়টা শেষ করে আর যখন সন্ধ্যার দিকে আসে তখন আমাদেরকে ওনার রুমে আবার নিয়ে যায়। নিয়ে গিয়ে ওনারা আমাদেরকে জেরা করে থাকতে, যে তোমার বাবা একজন মাস্টার, তুমি কেন এই কাজ করতেছো বা। তা আমরা যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করেছি, যে আমি তো অন্যায় কিছু করিনি, এই দেশে তো বিএনপি বা ছাত্রদল তো নিষিদ্ধ সংগঠন না। তো তখন উনি বলল যে গভর্নমেন্টের বিরুদ্ধে তোমরা করতেছো, গভর্নমেন্টকে হটাইতে চাচ্ছ, বা এই নির্বাচিত একটা গভর্নমেন্টকে এইভাবে করতে চাচ্ছ, এটা তো কোনো অন্যায়, এটা আইনি অন্যায়। দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আবার আমাদেরকে আবার টর্চার করা হয়। তখন আবার মিডিয়া ট্রায়ালের, ওই সময়কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন ছাত্রদলের, এবং সাবেক যারা ছিলেন বাবুল ভাই, তারা মিডিয়া একটা ট্রায়ালের ব্যবস্থা করে, যাতে আমরা অন্তত আমাদেরকে গুম করে না ফেলানো হয়। তো ওনারা মিডিয়া করার পরে, তো মিডিয়াতে আমরা যখন আমাদেরকে ফেস করা, আপনি জানেন যেভাবে একটা সিএল ধরে হাঁটানো করা, তখন আমরা আসলে নিতম্বের যে হাঁটতে পারতেছি না। প্যান্টের পকেটে আমার মনে আছে এখনও, দুই পকেটে হাত দিয়ে কোনো রকম মানে যাতে এই আমার মাংসপেশিটা পেটের সাথে লাগলে মনে হচ্ছে আমার কলিজা লাগতেছে, এত বেশি কষ্ট লাগতেছে। তখন তারা আমাকে পিছন থেকে বলতেছে আর কি, সোজা হাট, নাহলে কিন্তু আবার তো দুটো বাড়ি আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা পাও সেসলে কোনো রকম সামনে আগে ট্রায়ালটা শেষ করি। পরবর্তীতে জেলে পাঠানো হয়, আর কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। ওই সময় পরিস্থিতির উপর ডিমান্ড করে যেটা, ওইটুকু দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তখন আমরা জেলের আসলে নাজিমুদ্দিন রোডের জেলে যারা গেছে একবার, তারা বুঝতে পারে যে ওখানে যেটা গারদ বলি আর কি, গারদটা এতই নোংরা, এতই বিশ্রী, ওখানে একসাথেই মানে পাক শাক খাচ্ছে এর মধ্যে। তো সেই সময় আসলে আমরা সারাদিন সারা রাত্র না খাওয়া, তারপর দিন যখন আমাদেরকে ওখানে এই সারা রাত্র ওখানে থেকে এই কষ্টের মধ্যে থেকে সকাল ভোরে একটা ফাইল হয় আর কি। তো সেই সময়কে ওখান থেকে আমরা যাই হোক পরবর্তীতে এই পর্যায়ক্রমে যে কার্যক্রম ছিল, জেলখানা যে কার্যক্রমগুলো থাকে, এগুলো শেষ করে আমরা চেষ্টা করলাম একটা ভালো মেডিকেলে বা ইয়েতে যাওয়ার জন্য। আপনি জানেন যে টাকার বিনিময় এগুলা হয়ে থাকে। তো আমরা সেলে গেলাম। তো এইভাবে করে আমরা প্রত্যেকবারই জেলে গেলে দেখেছি আমাদের সর্বনিম্ন 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত জেল খাট লাগছে। ওই বছর আমি 5 মাস। তো আমাদের এইভাবে করে 17 সালে আন্দোলনে অ্যারেস্ট হই। সেখানেও ঘটনা শুনবো হাবিব, আমরা মিশুকের কাছ থেকে শুনে আসি। মিশুক, কোন জায়গা থেকে শুরু করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2013-14 সেশনে। তার আগে অবশ্য 12-13 সেশনে ছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার একজন জমজ ভাই আছে, সে আর আমি একসাথেই ভর্তি। তো দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি 2013-14 সেশনে। তো ঢাকায় আসার পর থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হই। তখন কিছুদিন হলেই ছিলাম, কিন্তু হলের ছাত্রলীগের যারা কর্মী ছিলেন তারা কোনো একটা কিছু বুঝতেন যে তাদের রাজনীতিতে আমি আগ্রহী না, কিংবা আমি হয়তো অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত। তো এই সন্দেহ থেকে তারা বারবার চেষ্টা করেছে আমাকে হাতে নাতে ধরার, কিন্তু আল্লাহর অশেষ রহমতে হয়তো বা প্রথম দিকে তারা বুঝতে পারেনি। এরপর অবশেষে আমি পার্মানেন্টলি আমাকে বের করে শারীরিক নির্যাতনের মাধ্যমেই
শারীরিক নির্যাতন মানে 2015 সালে যখন আমাদের দলের 93 দিন অবরোধ কর্মসূচি ছিল, তখন আমার মনে আছে যে আমরা তৎকালীন ছাত্রদলের সহসভাপতি এজমুল হোসেন পাইলট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মিয়া মোহাম্মদ ঝলক তাদের নেতৃত্বে প্রায় 17টা মিছিল আমরা অংশগ্রহণ করেছিলাম। তো এরপর ছিল 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচন মির্জা আব্বাসের। তো সেখানে হলের একজন সিনিয়র আমাকে দেখে ফেলে। তো এরপর সেদিন রাতেই সে আমাকে গেস্ট রুমে নিয়ে যায়। প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে, আমার মোবাইল চেক করে, এরপর হচ্ছে গেস্ট রুমের লাইট নিভিয়ে আপনার স্ট্যাম্প এবং হাতে যতটুকু পারে প্রহার করার চেষ্টা করে এবং আমাকে শারীরিক নির্যাতন করে সাথে সাথে এক কাপড়ে আমাকে হল থেকে বের করে দেয়। তো এরপর আমি চলে আসি বাইরে। তো এই ঘটনা জানাজানির পর আমার শিক্ষা জীবনে মারাত্মক প্রভাব পড়ে। আমার শিক্ষা জীবন তখন আর শেষ করতে পারিনি। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে আপনার ট্রিপলি, কার্জন হলের গেটের পাশেই যে বিল্ডিংটা সেখানে। তো এই জন্য আমার ডিপার্টমেন্টের সামনেই মূলত ছাত্রলীগের কার্জন হল কেন্দ্রিক যারা ছাত্রলীগ করতো তারা মূলত আড্ডাটা দিত হচ্ছে ওই কার্জন হলের গেটেই, আমার ডিপার্টমেন্টের সামনেই। সেই জন্য আমার আসলে ডিপার্টমেন্টে যাতায়াত করা এবং ডিপার্টমেন্টে ক্লাস ল্যাব করাটা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। আপনার স্টাডি কন্টিনিউ করতে পারেন না, তখন আর আমি শেষ করতে পারিনি, আর ডিপার্টমেন্টে আমি যেতে পারিনি। এটার একটা ঘটনা আছে, এটার আমি এখানেই যাই। তো এই ঘটনাটা হচ্ছে 2024 সালের জাতীয় নির্বাচনের আগে। আপনার আমি 2023 সালে যখন 28 অক্টোবর পার্টি অফিসের সামনে যখন প্রশাসন কর্তৃক একটা ম্যাসাকার হয়, তো এরপর আমাদের পার্টির যে টানা কিছু অবরোধ এবং হরতাল কর্মসূচিগুলো ছিল, তো আমরা কিছুদিন অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করার পর আমার মনে আছে যে নভেম্বরে 14 তারিখ হচ্ছে একটা অবরোধ কর্মসূচি ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি ছিলেন সোহেল ভাই এবং সাধারণ সম্পাদক আরিফ ভাই, দুইজনই বললেন যে করেই হোক অবরোধ কর্মসূচিটা সফল করতে হবে। তো সেই সুবাদে আমার সাথে আরেক বন্ধু 21 হলের সিনিয়র সহসভাপতি জসিম খান, তো আমরা দুইজন মূলত দায়িত্ব নিয়েছিলাম যে কার্জন হলের গেটটা আমরা আর কি অবরোধ করব, এর পরের দিন যেন ক্লাস টিচাররা না নিতে পারেন আমাদের অবরোধ কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে আর কি। আমি একটা মোটরসাইকেলে ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, আমার পেছনে আমার বন্ধু জসিম বসেছিল। যখন একটা ব্যানার নিয়ে কার্জন হলের গেটের দিকে যাই, তখন আমরা খেয়াল করেছিলাম যে ছাত্রলীগের কয়েকজন ছিল সেখানে। তো আমরা কয়েকবার রাউন্ড দিই কার্জন হলের আশেপাশে, আপনার ফজলুল হক হলের দিক দিয়ে 21 হলের সামনে দিয়ে কয়েকবার রাউন্ড দিই। কার্জন হলের পেছনের গেটটা দিয়েও দেখি যে ওইখানেও ছাত্রলীগের একটা অবস্থান আছে। তো এর ফাঁকে দেখলাম যে কার্জন হলের গেটটা অল্প সময়ের জন্য ফাঁকা হয়েছে। তো আমার হাতে লকার ছিল, জসিমের হাতে মানে ব্যানারটা ছিল। তো বাইকটা থামিয়ে আমরা দুইজনই আপনার ব্যানারটা লাগাই এবং কার্জন হলের গেটটা লক করি। হঠাৎ করে দেখি যে দুইটা মোটরসাইকেলে ছাত্রলীগের 4 জন এসে আমাদেরকে সরাসরি ধরে বলে যে আমরা কারা। সাথে সাথে তারা দেখলাম যে সবাইকে জোরে ডাক দিল, 70 থেকে 80 জন একসাথে জড়ো হয়ে কারো হাতে স্ট্যাম্প ছিল কিংবা কারো হাতে কাঠের লাঠি, বাঁশ। আমি পরবর্তীতে আসলে দেখার কোনো সুযোগ হয়নি। এখানে তারা অমানসিক আমাদের নির্যাতন করে এবং এমন পর্যায়ে আমার পা ফেটে, সামনের যে এই বাম পায়ে ফেটে আমার রক্ত ঝরতে থাকে। আমার সাদা একটা জিন্স প্যান্ট ছিল, এটা রক্তে একেবারে ভেসে যায়। আমার সাথে যে ছিল বন্ধু জসিম, তার মাথায় প্রচণ্ড আঘাত পায়। তো প্রায় 15-20 মিনিট আমাদের প্রচণ্ড নির্যাতনের পর দেখি যে একজন টিচার আসছেন। তার আগে আসছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। সে এসে কিছুটা নিবারণ করার চেষ্টা করেছে যে তাদেরকে ছেড়ে দেন, কিন্তু তারা কোনোভাবেই থামেনি। তারা কিছুক্ষণ পর আমরা দেখলাম যে এই সহকারী প্রক্টর এসেছেন বিশ্ববিদ্যালয়ের, উনি আমার ডিপার্টমেন্টের শিক্ষক। আমি আসলে ওনার নামটা কখনো বলিনি। ওনার নাম হচ্ছেন পলাশ স্যার, আমাদের ডিপার্টমেন্টের সরাসরি শিক্ষক আমার। তো আমি স্যারকে বললাম যে স্যার, আমি আপনার স্টুডেন্ট, আমি আপনার ক্লাস করেছি, আমি আপনার পরীক্ষা দিয়েছি, আমি ছাত্রদল করার কারণে তারা আমাকে এরকম নির্যাতন করছে, আমাকে স্যার একটু যেভাবে হোক সেভ করেন। পরে এক সময় টের পেলাম যে স্যার আরেকজন সহকারী প্রক্টরকে কল দিলেন এবং উনি সম্ভবত পুলিশকে কল দিলেন। তো আমি এটা টের পেয়ে স্যারকে আবার রিকোয়েস্ট করছিলাম যে স্যার, আমি আপনার সরাসরি স্টুডেন্ট, আমাকে পুলিশে দিয়েন না, মানে আমার লাইফটা স্যার নষ্ট করেন না। উনি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বন্ধ করে রাখলেন যে কার্জন হলের গেটের পাশেই একটা গার্ড রুম আছে, তো সেখানে আমাদের তালা বন্ধ করে রাখলেন। তো গার্ড রুমের জানালাগুলো যেগুলো খোলা ছিল
সেগুলো দিয়ে ছাত্রলীগের যারা আমাদের নির্যাতন করেছে তারা আমাদের বারবার লাঠি দিয়ে আঘাত করার, ভেতরেও লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছে। এবং আমার জীবনের সবচেয়ে বাজে একটা ঘটনা ওই সময়ই ঘটেছিল। তারা আমাদের গায়ে থুতু ছিটিয়েছে এই বলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা বাজে মন্তব্য করে আসলে আমাদের গায়ে থুতু ছিটিয়েছে যে আমরা উনার পক্ষে আসছি এখানে। তারপর দেখলাম যে স্যার সরাসরি পুলিশে কল দিয়ে পুলিশ নিয়ে আসলেন। পুলিশ আসার পর পুলিশ সরাসরি আমাদের আগে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা আমাদেরকে আপনার শাহবাগ থানায় প্রেরণ করে। শাহবাগ থানায় তো আমার মনে হয় যে ঢাকা শহরের সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে শাহবাগ থানার। তো আমরা দুইজন, আমি আর জসিম, দুইজনই একেবারে বিধ্বস্ত অবস্থায় আপনার থানায়। এরপরে সর্বশেষ 24-এর ঘটনা কি ছিল? 2024 সালের 5ই ফেব্রুয়ারি আমি জেল থেকে বের হই। এর ঠিক 4 মাস পর জুলাই আন্দোলনটা শুরু হয় আমাদের ক্যাম্পাসে। আমাদের ছাত্রদল তো আসলে বৈষম্য বিরোধী, তাদের ব্যানারেই আমাদের ছাত্রদল সরাসরি অংশগ্রহণ করে। কিন্তু ক্যাম্পাস যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের দল থেকে কিংবা আমাদের সংগঠন থেকে এরকম নির্দেশনা ছিল যে এই যে যেখানে অবস্থান করছে সেখান থেকে যেন আন্দোলনে সরাসরি শরিক হয়। তো আমি তখন আপনার ক্যাম্পাস বন্ধ হওয়ার পর আমি সরাসরি চলে যাই আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার তার বাসায়। তার বাসা ছিল আপনার কাজীপাড়া, মিরপুর। তো সেখান থেকে আমরা সরাসরি আন্দোলনে শরিক হই। সেখানে 18 তারিখ যেদিন আপনার মেট্রো স্টেশনে আগুন দেওয়া হয় সেদিনও আমরা আসলে মেট্রো স্টেশন নিচে ছিলাম বলতে ওই সময় ঘটনার সময় ছিলাম না। আমরা আসলে বুঝতে পারিনি যে ঘটনাটার মোড় কোন দিকে নেবে। এরপর আমরা বিভিন্ন সময় আপনার মিরপুরে আন্দোলনে বারবার থেকেছি, বারবার গিয়েছি। যখন হেলিকপ্টারে মিরপুরে যখন সরাসরি গুলি করে নিচে, তখন আমরা এই আপনার মেট্রো রেলের নিচে কিংবা বিল্ডিংয়ের নিচে আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু 24 তারিখ জুলাইয়ের যেদিন হাসিনা আপনার মেট্রো রেল পরিদর্শনে গিয়ে কান্নাকাটি করলো, আমরা ওই দিন মোটামুটি বুঝেছিলাম যে সে নাটক একটা মঞ্চস্থ করবে। তো আমরা আসলে বুঝতে পারিনি যে জিনিসটা আমাদের মাধ্যমেই সে এই নাটকটা মঞ্চস্থ করবে। তো 24 তারিখ রাতে এসে নামাজ পড়ে মাত্র খেতে বসবো, তখন হচ্ছে যে বাসায় কলিং বেল চাপে। বাসার ডোরাই দিয়ে আমি দেখার চেষ্টা করি যে কারা। তো আমি দেখি যে সামনে 12-13 জনের একটা টিম সামনে দাঁড়িয়ে আছে। এরপর আমি হান্নান ভাইকে বলি, আমি দরজা না খুলে হান্নান ভাইকে বলি যে ভাই সামনে সম্ভবত ডিবি আসছে বাসার সামনে। তো উনি আমাকে বলে যে কিছু করার নাই। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই দরজা কি খুলবো কিনা। উনি বললেন যে আসলে কিছু করার নাই, রাজনীতি করতে আসছি, এটা হবেই, দরজা খোলো। আমি দরজা খুললাম। দরজা খুলে প্রায় 18 জনের একটা টিম সরাসরি বাসায় প্রবেশ করে তারা প্রথমে জিজ্ঞেস করে হান্নানকে। তো হান্নান ভাই পাশেই ছিল, হান্নান ভাইকে সাথে সাথে ধরে। এরপর আমাকে সরাসরি নিয়ে যায় ধরে। এরপর হচ্ছে আমাদের বিজয় 71 হলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় এবং হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট আমাদের ফেরদৌস মাহমুদ রুবেল ভাইকে, 4 জনকেই নিয়ে নেয়। একটা সাদা গাড়িতে করে আমাদের নিয়ে যায় মিন্টু রোডে ডিবি কার্যালয়ে। আমাদের যখন ডিবি কার্যালয়ে নিয়ে যায় আমাদের আপনার এন্ট্রি করার জন্য দাঁড় করানোর 1 মিনিট 1.5 মিনিট পরেই আমি দেখি যে সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে নিয়ে আসছে 4 জনের কাঁধে ভর করে। ওনাকে ইলেকট্রিক শক দিয়ে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরে নিয়ে আসে আমিনুল হক ভাইকে, উত্তর বিএনপির সভাপতি। তাকে একই কায়দায় 4 জন ভর করে আপনার ইলেকট্রিক শক দিয়ে নিয়ে আসে। তখন আমরা মোটামুটি টের পেয়েছিলাম যে আসলে আমাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো কিছুক্ষণ পর এন্ট্রি করার কিছুক্ষণ পর আমাদেরকে আবার ডেকে নিয়ে যায় আপনার ওসির রুমে নিয়ে যায়, আরেকটা ভবনে ওসি রুমে নিয়ে যায়। ওসি রুমে নিয়ে গিয়ে আমাদের শুরুতেই কোনো কিছু বলার আগেই আমাদের আপনার চড়থাপ্পড় সহ আরও যা কিছু নির্যাতন করা তারা করে আমাদেরকে বলে যে তারা যেভাবে শিখিয়ে দিবে সেভাবে যদি আমরা না বলি তাহলে তারা আমাদের যতদিন পর্যন্ত স্বীকার না করব ততদিন পর্যন্ত তারা আমাদের নির্যাতন করবে। তো বলে যে এটা হচ্ছে একটা ভিডিও তারা করবে, আমাদের প্রত্যেকের স্বীকারোক্তিমূলক একটা জবানবন্দি নিয়ে এটা ভিডিও করবে এবং এটা হচ্ছে যে তাদের চিফ স্যারকে তারা দেখাবে। তাদের চিফ স্যার ছিল ডিবি হারুন, তাকে দেখাবে। উনি যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তারা আমাদেরকে কোর্টে প্রেরণ করবে। এছাড়া তারা আমাদেরকে যতদিন আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিব ততদিন পর্যন্ত তারা আমাদেরকে আপনার নির্যাতন করবে, এটা আমাদের শুরুতে বলে দেয়। এবং তারা আমাদের 4টা প্রশ্ন ছুড়ে দেয় যে আমরা তারেক রহমানের সাথে কিভাবে যোগাযোগ করি কিংবা বিএনপির কোন সিনিয়র নেতার সাথে আমাদের যোগাযোগ, আমরা টাকা পয়সা কিভাবে এটা অ্যারেঞ্জ করছে এবং আমাদের পরবর্তী প্ল্যান কি, এগুলো আসলে আমাদের কাছে জানতে চায় আর কি। তো এভাবে কত তারিখ পর্যন্ত আমাদের আসলে গুম করে রাখে তারা 4 দিন।
4 দিন গুম করে রাখা অবস্থায় আমাদেরকে তারা এমনভাবে নির্যাতন করে আমার একটা দিনের ঘটনা আমি বলি, যেদিন আসলে আমাদের সবচেয়ে বেশি আঘাত করা হয়। এই দিন হচ্ছে আমাদের নিয়ে যায় মোট 3বার নিয়ে গিয়ে, একবার হচ্ছে যে দুপুরের সময় যখন আমাদের নিয়ে যায় তখন আমাদের আপনার চোখ বেঁধে গামছা দিয়ে প্রথমে চোখটা বাঁধে এবং হ্যান্ডকাফ তো পরা থাকে, গামছা দিয়ে চোখ বাঁধার পর আমাদের উপরে একটা জমটুপি পরায়। জমটুপি পরানোর পর তো নিয়ে যায়, একজনের রুমে নিয়ে যায়। আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে যে আপনার এডিসি বা ডিসি শহীদুল ইসলাম তার রুমে নিয়ে যায়। তারা আমাদের বারবার মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা স্বীকারোক্তি না দেওয়ায় তারা আমাদের বারবার লাঠি দিয়ে আঘাত করে। আমাদের পায়ের সামনের থেকে এই আপনার কোমরের নিচ থেকে একদম পায়ের তালু পর্যন্ত বারবার আঘাত করে। আমরা পড়ে গেলেও হচ্ছে দাঁড় করায়, 2জন দাঁড় করায় বারবার আঘাত করে। এরপর কিছুক্ষণ পর আরেকজনকে নিয়ে যায়, কিন্তু যেই সময়টুকু আমাদের নির্যাতন করতো না ওই সময় আরেকজনকে দায়িত্ব দিতে, যে আমাদেরকে যেন একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করায়, তাহলে মাসলগুলো যেন একটু মানে শিথিল হয়, এরপর যেন আবার তারা নির্যাতন করতে পারে। তো নির্যাতনের পর হচ্ছে তারা আমাদেরকে কিছু ওষুধ বলতে রোলার ট্যাবলেট দিত একটা, আর হচ্ছে যে একটা আপনার ব্যথার ট্যাবলেট, আর একটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট দিত আর কি। এরপর আবার তারা এরপর দিন আবার একই কায়দায় নিয়ে যেত। 28 তারিখ হচ্ছে তারা আমাদের মিডিয়া ট্রায়াল দেয়। 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত 2 তারিখ পর্যন্ত আমাদের রিমান্ড তারা মঞ্জুর করে, এবং হচ্ছে 2 তারিখ আমাদের সরাসরি জেল হাজতে প্রেরণ করে। জেল হাজতেও ছিল আরেক ভয়াবহ পরিস্থিতি। এবার একেবারে আপনার 24 ঘন্টাই লকআপ ছিল। তো এখান থেকে রুম থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। 6 আগস্ট জেল থেকে বের হন। আমরা বের হই 6 আগস্ট রাত 1:30টায় রাষ্ট্রপতির নির্বাহী আদেশে। এরপরে মামলা করেছিলেন এইসব নির্যাতন নিপীড়নের? না, আমরা এখনো মামলা করিনি, ইচ্ছা আছে। কারণ এটা একটা যেহেতু আমাদের উপর যেহেতু একটা অন্যায় করা হয়েছে, আমরা আসলে অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিতে রাজি না। ধন্যবাদ মিশুক। হাবিবুর রহমান হাবিব, আমরা আসলে সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। যে নিপীড়নের কথা বললেন এগুলোর তথ্য প্রমাণ রয়েই গেছে। আপনি কি মামলা করেছেন? না, আমরা এখনো মামলা করিনি। পার্টির সাথে যেহেতু আমি 4বার যে জেল খেটেছি, মোটামুটি আমাদের ছাত্রদলের ওই সময়কার যে দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছিলেন আব্দুল সাত্তার পাটোয়ারির সাথেও যোগাযোগ করেছি বিষয়গুলো নিয়ে। উনি সব বিষয়গুলো জানেন এবং কিভাবে কি করলে ভালো হয় আইনজীবীর সাথে যোগাযোগ করছি অলরেডি। তো ইনশাল্লাহ আপনার আমাদের এই 10, 15, 17, 18 এই যে মামলাগুলো এখনো পুরোপুরি সবগুলো শেষ হয়নি, অনেক মামলা এখনো রয়ে গেছে। এগুলোর বিচার তো চান আপনি? নিশ্চয়ই এগুলো বিচার চাই, এবং এই প্রসেসেই আমরা অলরেডি আছি, কথা বলতেছি যে আমরা কিভাবে এটা আইনি আমরা যে ন্যায্য বিচারটা যাতে পাই। জি, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, ধন্যবাদ বিচার ছিল ইমাম আল নাসের মিশুক। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। আমরা 2জন ছাত্রদল নেতার মুখ থেকে হাসিনার নিপীড়নের ঘটনা শুনলাম। একটি গণতান্ত্রিক দেশে কেবল বিরোধী রাজনৈতিক মতাদর্শ লালন করতে গিয়ে হাবিব এবং মিশুক যে অবর্ণনীয় নিপীড়নের শিকার হয়েছেন তা এক কথায় ভয়াবহ। আমরা চাই না এদেশে আর কোনো দিন এমন ফ্যাসিবাদ ফিরে আসুক। আমরা চাই একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ, যেই দেশে অপরাধীর বিচার নিশ্চিত হবে আর মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবে নিরাপদ ব্যক্তিরা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranersmriti.btv@gmail.com লিখে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।